মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় দলনেতা থাকাকালীন তার বিরুদ্ধে ভুরি ভুরি মামলা দায়ের হয়েছে। এই যে শুভেন্দু অধিকারী তৃতীয় স্থানে আছে মুখ্যমন্ত্রী হিসেবে, যতগুলো ফৌজদারি মামলা রয়েছে, কেন এই রিপোর্টগুলো আদালত জমা দিতে বলে? বেসিক্যালি কি হয় এগুলো? দেখুন, যে বাঙালি এখন দুই প্রকার, প্রভাবশালী এবং পকেট খালি। যারা প্রভাবশালী তারা বিদেশেও চলে যেতে পারবে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও, আর যদি তিনি পকেট খালি হন তিনি আদালতেই আসতে পারবেন না। আমি তো বলবো মহামান্য কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে প্রভাবশালীদের জন্য আলাদা একটা বেঞ্চ করে দেওয়া হোক। অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে যে কত মামলা পেন্ডিং, আপনি গত 1 বছর 1.5 বছরের খবরের কাগজগুলি খুলুন, দেখুন কত মামলা তার বিরুদ্ধে পেন্ডিং, কত মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সাধারণ মানুষ হলে তিনি বারবার আদালতে যাওয়ার সুযোগ পেতেনই না, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচও দেওয়া হয়েছে এবং তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। বেশ কয়েকটা মামলায় উনি রক্ষা কবচ পেয়ে গিয়েছেন, কালকেও পেয়েছেন। যদি রক্ষা কবচ পেয়ে থাকেন তাহলে তো তাকে গ্রেপ্তার করার এক্ষুনি কোনো প্রশ্ন নেই। যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে তাহলে আইনজীবীদের খরচ কে যোগাচ্ছে? সুমিত রায় নিজে এসে সিআইডির কাছে আত্মসমর্পণ করেন এবং সিআইডি গত 9 দিন ধরে তাকে জেরা করছে। এত জেরা করার কি আছে এটা আমার জানা নেই। সাধারণ কোনো মানুষ হলে তাকে এতক্ষণে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া হতো, এটাও আমি বুঝতে পারি। গত জমানায় আমরা দেখেছি মিথ্যে মামলাটা জলভাত হয়ে গেছিল। সেখানে যারাই সরকারের বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু কখনো গাঁজার কেস দেওয়া হয়েছে, কখনো বেআইনি অস্ত্রের কেস দেওয়া হয়েছে, কখনো আবার জাল টাকার কেস দেওয়া হয়েছে। কাজেই 14 জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, আজকে আদালতে তারই রিপোর্ট পেশ হয়েছে। সুপ্রিম কোর্টের আদালত বান্ধব যে কার্যত যে সংস্থা আছে তারা আজকে রিপোর্ট জমা করেছে। তার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারীর নাম 3 নম্বরে, 3 নম্বরে শুভেন্দু অধিকারীর নাম। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নামও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। কথা বলবো। স্যার, দেখেছেন একাধিক বিধায়ক সহ 14 জন মুখ্যমন্ত্রীর নামে ফৌজদারি মামলা, এটা আদালত বান্ধবের তরফ থেকে একটা রিপোর্ট জমা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রথমে বলি যে হ্যাঁ, এটা আমরা শুনেছি যে মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের একটা মামলা দায়ের হয়েছে এবং একজন মাননীয় আইনজীবীকে আদালত বান্ধব, ইংরেজিতে যাকে অ্যামাইকাস কিউরি বলি, আদালত বান্ধব নিযুক্ত হন এবং তিনি একটি মুখ বন্ধ খামে এরকম একটা রিপোর্ট দিয়েছেন যেখানে অনেকের নাম রয়েছে, তার মধ্যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নামও রয়েছে। এবারে ভাবতে হবে যে এই ধরনের মামলার একটা গোড়া আছে, যাকে ইংরেজিতে বলবো বেস। সেই বেসটা হচ্ছে ভারতবর্ষে মামলা করতে কোনো বাধা কোনোদিন কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ ভারতবর্ষে চাইলেই মামলা করা যায় এবং তার মধ্যে ভুরি ভুরি মামলা মিথ্যে মামলা হয়। যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে যে মামলা হওয়া উচিত নয় তা আমি বলছি না। অনেক বিধায়ক, অনেক সাংসদ, অনেক নেতার বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছে এবং মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধেও মামলা হয়েছে, অথবা তারা যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন তাদের বিরুদ্ধে মামলা হয়, পরে তারা হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন। যেমন শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় দলনেতা থাকাকালীন তার বিরুদ্ধে ভুরি ভুরি মামলা দায়ের হয়েছে। আমার সংখ্যা জানা নেই, কিন্তু এটা আমি জানি যে ভুরি ভুরি মামলা দায়ের হয়েছে। শুধু তাই নয়, যেখানে তিনি গেছেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কালো পতাকা দেওয়ার হয়েছে। দেখুন, এগুলি কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত। অর্থাৎ বিরোধী দলনেতাকে যেমন বিক্ষোভ দেখানো যায় তার বিরুদ্ধে, তেমনি যারা পদে রয়েছেন, সরকারে রয়েছেন, তারাও যেখানে যাবেন সাধারণ মানুষের অধিকার আছে গো ব্যাক ধ্বনি তুলবার বা কালো পতাকা দেবার, কালো পতাকা প্রদর্শন করবার। সাধারণভাবে পুলিশ তার দায়িত্ব এই ধরনের নেতাদের একটা সুরক্ষা দেওয়া বা যেখানে তারা মিটিং মিছিল করতে যাবেন সেখানে করতে দেওয়া। কিন্তু যদি কেউ মামলা দায়ের করতে আসে, সত্য বা মিথ্যা, মামলাটা গ্রহণ করা ছাড়া তো কোনো রাস্তা নেই। এরপর তদন্ত হয়, তদন্তে যদি দেখা যায় তিনি দোষী, তার বিরুদ্ধে চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে বিচার হবে। কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটা মামলা বিচার চলছে সেটা আমরা জানি না, কিন্তু অর্থাৎ এই মামলাগুলির কী অবস্থায় রয়েছে। তবে এটুকু আমরা বুঝতে পেরেছিলাম যে গত রাজনৈতিক জমানায় ভুরি ভুরি মামলা বিরোধীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি যে আপনারা জানেন যে আরজিকর মামলায় যারাই বিক্ষোভ প্রদর্শন করেছেন, যে ডাক্তারবাবুরা, সেই ডাক্তারবাবুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের নিয়মিত থানায় ডেকে আনা হতো, থানায় বসিয়ে রাখা হতো, সকালবেলা ডেকে সন্ধেবেলা ছাড়া হতো। এ তো আমরা জানি, আমরা মামলা করেছি। আপনারা এটাও জানেন যে ত্রিধারা পুজো প্যান্ডেলের বাইরে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দ ব্যবহার করেছিলেন বলে 8টা ছেলেকে ধরে নিয়ে জেলে ভরে দেওয়া হয়েছিল। এটাও আপনারা দেখেছেন যে যখন দুর্গাপুজোর সময় কার্নিভাল চলছিল, একজন ডাক্তারবাবু
একটি টি শার্টে উই ওয়ান্ট জাস্টিস লিখেছিলেন, তার জন্য তার বিরুদ্ধে মামলা হয়। অর্থাৎ গত জমানায় আমরা দেখেছি মিথ্যে মামলাটা জলভাত হয়ে গেছিল, এবং বর্ডার এরিয়াতে যারাই বিরোধিতা, বর্ডার এরিয়া মানে বর্ডারিং জেলাগুলোর কথা বলছি, সেখানে যারাই সরকারের বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু কখনো গাঁজার কেস দেওয়া হয়েছে, কখনো বেআইনি অস্ত্রের কেস দেওয়া হয়েছে, কখনো আবার জাল টাকার কেস দেওয়া হয়েছে। কাজেই এতে আমি অবাক হচ্ছি না। একটা জিনিস শুধু জানতে চাইবো, এই রিপোর্টগুলো স্যার কেন জমা হয়? মানে এই যে শুভেন্দু অধিকারী তৃতীয় স্থানে আছে মুখ্যমন্ত্রী হিসেবে, যতগুলো ফৌজদারি মামলা রয়েছে, কেন এই রিপোর্টগুলো আদালত জমা দিতে বলে? বেসিক্যালি কি হয় এগুলো? দেখুন, আদালতে যদি কেউ মামলা করতে আসেন তার মামলাটা তো নিতেই হবে। আদালতে কেউ মামলা করেছেন, যিনিই মামলা করে থাকুন তার বক্তব্য এটা ছিল যে রাজনীতি হোক সুস্থ, রাজনীতিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যেন রাজনীতিতে প্রবেশ না করেন। কিন্তু এটা হয় না। রাজনীতিতে যুগে যুগে আমরা দেখেছি রাজনীতিবিদদের নামে মিথ্যে মামলা রুজু হয়েছে, কখনো সত্য মামলাও রুজু হয়েছে। আমি বলছি না একেবারে সত্য অভিযোগ কোথাওই নেই, কিন্তু অভিযোগ হয়েছে। ঠিক সেরকমই এই রকম একটি মামলা, যে মামলাটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং যেটি মহামান্য সুপ্রিম কোর্টে কেন করা হয়েছে? এই যে 14টা মুখ্যমন্ত্রীর নাম আসছে, কেন? দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জনস্বার্থে মামলা, নামেই বুঝতে পারছেন জনগণের স্বার্থ যেখানে রক্ষিত হবে। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তারা কি মুখ্যমন্ত্রীতে যাতে না থাকে সেই জন্য? সংবিধানে এমন কোনো সমস্যা কিন্তু এখন অবধি নেই। অর্থাৎ ফৌজদারি মামলা থাকলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না বা কোনো মন্ত্রী হতে পারবেন না, তা কিন্তু নয়। আমাদের দেশের আইনটাই বলছে যতক্ষণ না অপরাধ প্রমাণিত ততক্ষণ তাকে অপরাধী বলা যায় না বা তাকে দোষী সাব্যস্ত করা যায় না। ভারতবর্ষের এই আইন জগৎটা খুব অদ্ভুত। যে কোনো মানুষই যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করতে পারেন, এবং আমরা দেখতে পাই এই যে ভারতবর্ষের লোকে বলা হয় লক্ষ কোটি মামলা ঝুলে রয়েছে, তার মধ্যে বেশিরভাগ মামলাই তো মিথ্যে মামলা। অর্থাৎ এই মিথ্যে মামলাও রুজু করবার অনুমতি দেওয়া হয়, কাজেই মিথ্যে মামলা বুড়ি হয়। যে মুখ্যমন্ত্রীদের কথা বলা হচ্ছে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের সাজা খাটতে হবে। এই নজিরও আছে। আপনি একেবারে জয়ললিতা থেকে শুরু করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম অভিযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ বা লালু প্রসাদ যাদবের কথাই ধরুন না কেন, যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তারা দোষী সাব্যস্ত হবে এবং তার যা আইনানুগ প্রক্রিয়া তাই হবে। তা না হলে তার কোনো মন্ত্রিত্ব করতে বাধাই নেই, তিনি মুখ্যমন্ত্রী হন বা সাধারণ একজন প্রতিমন্ত্রী হন না কেন। বিধায়কদেরকে দেখতে গেলে এই রিপোর্টেই বলা আছে সব থেকে বেশি সংখ্যা তো পশ্চিমবঙ্গের বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বেশি শীর্ষে। এ সম্পর্কে কোনো নিখুঁত মন্তব্য করা কঠিন, কারণ আমি মামলার সঙ্গে জড়িত নই এবং মামলাটা ভালো জানি না। কিন্তু এটুকু জানি যে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের রয়েছে। সেখানে বক্তব্যটাই এই যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে প্রচুর মামলা কেন রুজু হয়েছে। তো মামলা রুজু হওয়ার যদি কারণ থাকে হবে, এবং তারপরে তদন্ত হবে, তদন্তে যা উঠে আসবে সেটা সকলকে মেনে নিতে হবে। পাশাপাশি যিনি অভিযুক্ত তিনিও আবার অ্যাপিল করবার সুযোগ পাবেন। ভারতবর্ষের আইনগত পরিকাঠামোটা এইরকম, কাজেই চট করে কাউকে দাগিয়ে দেওয়া যে আপনি অপরাধী, আপনি দোষী, এক্ষুনি চেয়ার ছেড়ে নেমে আসুন, এটা কিন্তু খুব মুশকিল। ভারতবর্ষে যখনই কারো অন্যের কাজ পছন্দ হয়নি তৎক্ষণাৎ তিনি থানায় গিয়ে বা কোর্টে গিয়ে মামলা দায়ের করেছেন, যার জন্য লক্ষ কোটি মামলা ঝুলে রয়েছে। এই মিথ্যে মামলার চাপ ভারতবর্ষের কোর্টগুলি সামলাতে পারছে না। স্যার, আর একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকে যে মন্তব্য রেখেছেন বিচারপতি, যে ইতিমধ্যেই সইজাল প্রমাণিত হয়নি, সেজন্যই তার রক্ষা কবচ আরও বৃদ্ধি করা হয়েছে। দেখুন, মাননীয় বিচারপতি কি বলেছেন সে মন্তব্যে আমার জবাব সম্ভব নয়। তবে আমি যা দেখেছি, পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে যার কথা বলছেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। সাধারণ কোনো মানুষ হলে নিশ্চয়ই তাকে বিদেশে যেতে দেওয়াও হতো না, আর তিনি রক্ষা কবচও পেতেন না। কিন্তু আমাদের দেশে এরকমই হয়। আমি তো নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বাঙালি এখন দুই প্রকার, প্রভাবশালী এবং পকেট খালি। যারা প্রভাবশালী তারা বিদেশেও চলে যেতে পারবে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও, আর যদি তিনি পকেট খালি হন তিনি আদালতেই আসতে পারবেন না। আমি তো বলবো মহামান্য কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে প্রভাবশালীদের জন্য আলাদা একটা বেঞ্চ করে দেওয়া হোক। কারণ প্রচুর মানুষ তারা আমাদের দিয়ে মামলা করাতে আসেন, আমরা তাদের মামলা আনতে পারি না। তারা তো জিজ্ঞাসা করেন, আরে নেতা নেত্রীদের মামলা রোজ হচ্ছে, রোজ খবরের কাগজ খুললেই দেখি নেতা নেত্রীদের মামলা হচ্ছে, টিভিতে দেখতে পাই, তাহলে আমাদের মামলা কেন হয় না? সত্যি কথাই তো, প্রভাবশালী হলে তার মামলা হয়, পকেট খালি হলে তার মামলা হয় না। অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে যে কত মামলা পেন্ডিং, আপনি গত 1 বছর 1.5 বছরের খবরের কাগজগুলি খুলুন,
দেখুন কত মামলা তার বিরুদ্ধে পেন্ডিং, কত মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এটা তো সাধারণ মানুষ হলে স্যার এতদিনে অ্যারেস্ট হয়ে যেত। একদম তাই, সাধারণ মানুষ হলে তিনি বারবার আদালতে যাওয়ার সুযোগ পেতেনই না, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচও দেওয়া হয়েছে এবং তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি মানুষ এই ধরনের এইভাবে বিদেশে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এবং বেশিরভাগ দেশের সাথে, বেশিরভাগ দেশ বলবো না, বেশ কিছু দেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই ভারতবর্ষের, যার জন্য এই ধরনের ধূর্ত মানুষ তারা চলে গেছেন অন্য এমন দেশে যেখান থেকে বন্দি প্রত্যর্পণের চুক্তি নেই, তাদের আর ফিরিয়ে আনাও যায় না। আর যদি বা বন্দি প্রত্যর্পণের চুক্তি থাকে তাহলেও বিভিন্ন দেশের সঙ্গে এই ধরনের চুক্তিগুলি এমন জটিল হয় তাদেরকে নিয়ে আসা যায় না। সে অভিযোগ মানে সেই উদাহরণ সে নীরব মোদি থেকে শুরু করে বিজয় মালিয়া, এরকম অনেক উদাহরণ রয়েছে। বিনয় মিশ্র, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন কিনা, আমরা আশা করি আসবেন, কারণ মহামান্য অ্যাকাউন্ট নাকি ফ্রিজ হয়ে গেছে স্যার, ওই জন্য উনি টাকার অভাবে বিদেশ যেতে পারছেন। আমি জানি না যদি তিনি বিদেশ যেতেন তিনি ফিরে আসতেন কিনা, কারণ সে মন্তব্য করার জায়গায় আমি নেই। কিন্তু যদি এমন হতো তিনি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, তাকে চিকিৎসার কারণে বিদেশ যেতে হবে, বা তার মা অসুস্থ, ভাই অসুস্থ, বিদেশে রয়েছেন, বিদেশের হাসপাতালে, তাকে কি ছাড়া হতো? এই প্রশ্ন আমি নিজেকে করছি। আমরা তো আদালতে প্রশ্ন করতে পারবো না, আমরা নিজেদের করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ পান কেন। আর একটা কথা, অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, করে থাকলে কোনো তদন্তকারী সংস্থা করেছে। আজকে আমরা তদন্তকারী সংস্থার ওপরে বিশ্বাস রাখবো না কেন? যে তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, বিশ্বাস না রাখার তো কোনো কারণ আমি খুঁজে পাই না। তদন্তকারী সংস্থাকে সুযোগ দেওয়া হোক। বেশিরভাগ সময় দেখুন, আমার এই সিবিআই বলুন বা ইডি বলুন, এদের উপর যে খুব আস্থা তা নয়। আরজি করের মামলায় আপনারা দেখতে পাচ্ছেন, অভয়ার মামলাতে এখনও তারা কিছুই করে উঠতে পারেননি, তবু আমাদের তো বিশ্বাস না রেখেও পায়নি। কাজেই যে তদন্তকারী সংস্থা ইডি, তাহলে স্যার একটা জিনিস পশ্চিমবঙ্গের মানুষও ভাবছে, দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা হচ্ছে, ইডি জেরা হচ্ছে, সিবিআই জেরা হচ্ছে, এমনকি এখন সিআইডিও জেরা করছে। মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এতটাই প্রভাবশালী যাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রভাবশালী সে নিয়ে কোনো সন্দেহই নেই। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় তিনিও তো প্রভাবশালী। আজকে 9 দিন জেরা করা হচ্ছে স্যার, 9 দিন জেরা করা হচ্ছে, এটাই আপনি দেখছেন। কিন্তু তার আগে তাকে পুলিশ খুঁজে পায়নি। এই আপনাদের মতো চ্যানেলে তিনি বলেছেন আমি কাছাকাছিই ছিলাম, যখন তাকে যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন আপনি এতদিন কোথায় ছিলেন, তার মানে দাঁড়াচ্ছে যে পুলিশ তারা সুমিত রায়কে খুঁজে পায় না। তারপর সুমিত রায় নিজে এসে সিআইডির কাছে আত্মসমর্পণ করেন এবং সিআইডি গত 9 দিন ধরে তাকে জেরা করছে। এত জেরা করার কি আছে এটা আমার জানা নেই। সাধারণ কোনো মানুষ হলে তাকে এতক্ষণে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া হতো, এটাও আমি বুঝতে পারি। যে যারা অ্যারেস্ট করতে 9 দিন জেরা করতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চাঁদ, মানে তাকে হয়তো কোনোদিন উনি গ্রেপ্তারও হবে না। দেখুন, পুলিশ এর আগে স্বঘোষিত পুষ্পাকে গ্রেপ্তার করেছে নেপাল থেকে, এর আগে সুশান্ত ঘোষ তাকে দূরের একটা জায়গা থেকে গ্রেপ্তার করেছেন, পুরী থেকে গ্রেপ্তার করেছেন, নির্মল ঘোষকে পুরী থেকে গ্রেপ্তার করে এনেছে। অর্থাৎ পুলিশ চাইলে পারে না, এটা আমি বিশ্বাসই করি না। কাজেই সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারেনি এটা বললে একটা সন্দেহের উদ্রেক হয় বটে। তারপর গত 9 দিন ধরে টানা জেরা করে যাচ্ছে। এত জেরা করার কি আছে আমি এটাও বুঝতে পারি না। তবে সিআইডি নিশ্চয়ই সঠিক তদন্ত চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এরা কি এতটাই প্রভাবশালী যাদের গ্রেপ্তার করা যায় না? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আদালতে আসছেন। এর আগে আপনারা দেখেছেন এসআইআর নিয়ে বারবার সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং একজন আইনজীবী তিনি শুনেছি 162 কোটি নাকি তার বিল হয়েছে, মামলা লড়ার বিল। আমার প্রশ্ন হলো, এই যে এনারা বারবার আদালতে যান, এই আইনজীবীদের খরচ কে দেন? এই আইনজীবীদের খরচ কারা যোগাচ্ছেন? যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে তাহলে আইনজীবীদের খরচ কে যোগাচ্ছেন? এ প্রশ্ন আমার থাকে। কিন্তু আমরা সাধারণ মানুষ, স্পিকারের বিরুদ্ধে উনি গেছেন, আবার মানে লোকসভার স্পিকারের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, মানে হিউজ খরচা স্যার। আপনি তো আইনজীবী হিসেবে জানেন। নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে খরচা তো আছে, আর ওনারা প্রভাবশালী মানুষ, ওনারা তো বড় বড় উকিল দাঁড় করান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টে একটি থাপ্পড় খেয়ে ওনারা ছুটেছেন সুপ্রিম কোর্টে, সেখান থেকেও থাপ্পড় খেয়ে ফিরে এসেছেন। কিন্তু সাধারণ মানুষকে ওনারা কৈফিয়ত দেননি যে এই কোটি কোটি টাকা যে ব্যয় করেছেন আইনজীবীদের পেছনে, এ টাকা কাদের টাকা? এটা তো সাধারণ মানুষের টাকা, আমার আপনার করের টাকা। এর আগেই আপনি ভেবে দেখুন, চাকরি ক্ষেত্রে দুর্নীতি নিয়ে কতবার ওনারা গিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টে। তারও আগে আমি আপনাদের মনে করিয়ে দিই, মহামান্য প্রাক্তন বিচারপতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি যেখানে যেখানে অঙ্গুলি নির্দেশ করেছেন সেখান থেকে ভকভকিয়ে পাক বেরিয়েছে, এবং সেই পাক বেরোনোর বিরোধিতা করতে তারা ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, তারা কোনো রায় পাননি। কিন্তু প্রশ্ন হলো, আজকে আমরা ক্লাবকে টাকা দিই, আজকে আমরা আইন এই ধরনের মিথ্যে এবং ভুল মামলার পেছনে আইনজীবীদের টাকা দিই, কিন্তু টাকাগুলি যদি সাধারণ মানুষের উন্নতির জন্য ব্যয় করা হতো তাহলে অনেক ভালো হতো নাকি? মানে স্যার, অ্যারেস্টের কোনো গতিপথ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, যে মামলাগুলো সব দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েকটা মামলায় উনি রক্ষা কবচ পেয়ে গিয়েছেন, কালকেও পেয়েছেন। যদি রক্ষা কবচ পেয়ে থাকেন তাহলে তো তাকে গ্রেপ্তার করার এক্ষুনি কোনো প্রশ্ন নেই, মানে কোনোভাবেই হবে না। এক্ষুনি তো কোনো প্রশ্ন নেই।